আজ আমরা ফিরে যাব ঔপনিবেশিক ভারতের সেই উত্তাল সময়ে। দেখব একটা প্রবন্ধ যা শুধু লেখা নয়, যেন আগুন ঝরিয়েছিল। আর এই লেখাটা সংবাদপত্রের স্বাধীনতা সংগ্রামে কিভাবে একটা মাইলফলক হয়ে উঠল, চলুন সেটারই গভীরে যাই। আচ্ছা, চলুন শুরু করা যাক একদম প্রথম লাইনটা দিয়েই। কি অসাধারণ একটা লাইন, আর সত্যি বলতে বেশ নির্মম। ব্রিটিশ রাজকে সরাসরি উস্কে দেওয়ার জন্যই যেন লেখা। এটা কিন্তু শুধু কথার কথা বা কাব্য ছিল না, এটা ছিল একেবারে নিখুঁত একটা রাজনৈতিক বিশ্লেষণ। ভাবুন একবার, ব্রিটিশ সরকারের মতো শক্তিকে এখানে সিংহ বা বাঘের সাথে তুলনা করা হচ্ছে না। বলা হচ্ছে তারা একটা আতঙ্কিত ছাগল যে যন্ত্রণায় শুধু ছটফট করছে। মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হলো, নজরুল শুরুতেই পুরো খেলাটা ঘুরিয়ে দিচ্ছেন। তিনি বলছেন, সরকারের এই যে এত দমনপীড়ন, এত কঠোর ভাব, এটা আসলে ক্ষমতার আস্ফালন না, এটা হলো ভয়, আতঙ্ক থেকে জন্ম নেওয়া একটা দুর্বলতার প্রকাশ। তো প্রশ্ন আসতেই পারে, কে এই মানুষটা? এত সাহস কোত্থেকে পেলেন? আর কোথায় বা ছাপা হলো এমন আগুন ঝরানো লেখা? তো সময়টা দেখুন, ১৯২০-এর দশক। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন তখন তুঙ্গে। ঠিক সেই সময়ই ১৯২২ সালে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম তার নিজের পত্রিকা ধূমকেতুতে এ প্রবন্ধটা ছাপেন। আর এর ফল, পরের বছরই ১৯২৩-এ তাকে জেলে যেতে হয়। মানে একটা পত্রিকা এখানে আর শুধু খবর ছাপানোর কাগজ থাকছে না, হয়ে উঠছে সেন্সরশিপের বিরুদ্ধে লড়াইয়ের একটা ধারালো অস্ত্র। বিষয়টা কিন্তু শুধু সরকারের সমালোচনাতেই থেমে থাকেনি। নজরুল আরও গভীরে গেছেন। তিনি যেন শাসকের বা নিপীড়কের মনস্তত্ত্বটাকেই ব্যবচ্ছেদ করে দেখিয়েছেন। চলুন সেটাই একটু বোঝার চেষ্টা করা যাক। নজরুলের মূল যুক্তিটা ছিল খুব সহজ কিন্তু প্রচণ্ড শক্তিশালী। তিনি বলছেন, সেন্সরশিপ বা জোর খাটানো আসলে ক্ষমতার লক্ষণ না, এটা হলো নৈতিক আর বুদ্ধিবৃত্তিকভাবে দেউলিয়া হয়ে যাওয়ার স্বীকারোক্তি। সোজা কথায়, যার যুক্তির জোর নেই, সত্য যার পক্ষে নেই, তাকেই গায়ের জোর দেখাতে হয়। আর এই লাইনটা দেখুন, কি অসাধারণভাবে পুরো ধারণাটাকে উল্টে দেওয়া হচ্ছে। যাদের হাতে ক্ষমতা, যারা বাইরে থেকে এত প্রতাপশালী, নজরুল বলছেন ভেতরে ভেতরে তারা আসলে শেয়ালের চেয়েও বেশি ভীতু। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? একদিকে আছে সাধারণ মানুষ, যাদের হয়তো শারীরিক শক্তি কম, কিন্তু তাদের আত্মিক জোর আর সত্যের শক্তি আসল অস্ত্র। আর অন্যদিকে আছে আমলাতন্ত্র, সশস্ত্র, শক্তিশালী, কিন্তু ভেতরে ভেতরে দুর্বল, ভীতু। তাদের একমাত্র ভরসা হল গায়ের জোর। পুরো লড়াইটাই যেন শারীরিক শক্তির বিরুদ্ধে নৈতিক শক্তির। আচ্ছা, সরকার যদি এত ভয় পেয়েই থাকে, তাহলে তাদের এই যে মুখ বন্ধ করানোর চেষ্টা, এই সেন্সরশিপ, এটা আসলে কতটা কাজের? নজরুল ঠিক এই প্রশ্নটাই করেছেন। আর এর জবাবে তিনি যে উপমাটা ব্যবহার করেছেন, সেটা বোধহয় সংবাদপত্রের স্বাধীনতার ইতিহাসে লেখা অন্যতম সেরা রূপক। বালির বাঁধ দিয়ে কি দামোদরের স্রোত আটকানো যায়? কি অসাধারণ একটা উপমা, তাই না? একদম স্পষ্ট। সত্য হল দামোদরের স্রোতের মতো অপ্রতিরোধ্য, আর সেন্সরশিপ সেটা বালির বাঁধের মতো একটা অস্থায়ী নিষ্ফল চেষ্টা, যার সময়ের স্রোতে ভেসে যেতে বাধ্য। আর এখান থেকেই নজরুল তার চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। তিনি দেখান যে কাউকে দমন করার চেষ্টা করলে তার ফলটা আসলে কতটা স্ববিরোধী হতে পারে। ব্যাপারটা একটা চক্রের মতো। ভাবুন, প্রথমে একজন একটা অস্বস্তিকর সত্যি কথা বলল, রাষ্ট্র সঙ্গে সঙ্গে শক্তি দিয়ে তার মুখ বন্ধ করে দিল। কিন্তু এই যে জোর করে চুপ করিয়ে দেওয়া হলো, এই নীরবতাই তখন একটা বিশাল স্টেটমেন্ট হয়ে দাঁড়ায়। আর তখন সেই একটা কণ্ঠের সমর্থনে হাজার হাজার নতুন কণ্ঠ জেগে ওঠে। মানে সেন্সরশিপই যেন এই নিষিদ্ধ ধারণাটার সবচেয়ে বড় বিজ্ঞাপন হয়ে যায়। আর সবচেয়ে বড় পরিহাসটা কি? এই প্রবন্ধটা লেখার জন্যই নজরুলকে জেলে যেতে হয়েছিল। এর মাধ্যমে ব্রিটিশ সরকার আসলে নিজেদের অজান্তেই নজরুলের যুক্তিটাকেই সত্যি বলে প্রমাণ করে দিল। তার লেখাটা আর শুধু একটা প্রবন্ধ থাকল না, হয়ে গেল ইতিহাসের অংশ। শেষ পর্যন্ত এই প্রবন্ধটা আমাদের সামনে একটা চিরন্তন প্রশ্ন রেখে যায়। যখন কোনো রাষ্ট্র তার সমালোচকদের মুখ বন্ধ করে দেয়, তখন আসলে কার দুর্বলতা প্রকাশ পায়, শাসকের নাকি শাসিতের? এই প্রশ্নটা ১৯২২ সালের কলকাতার জন্য যতটা সত্যি ছিল, আজকের দিনেও ঠিক ততটাই প্রাসঙ্গিক।